তোমাদের তাপগতিবিদ্যার থার্মোডাইনামিক প্রসেস অর্থাৎ তাপগতীয় প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস বা সমউষ্ণ প্রক্রিয়া, অ্যাডিয়াব্যাটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, আইসোব্যারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, সমআয়তন প্রক্রিয়া, এগুলো বলা হয়েছিল। এবং কোন প্রক্রিয়াতে কত আপেক্ষিক তাপ হয়, কত কার্য হয়, এগুলো সব আলোচনা করা হয়েছিল। তারপরে বাল্ক মডিউলাস অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্ক কত হবে গ্যাসের, এই সবগুলো প্রক্রিয়াতে বলা হয়েছিল। তো এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার প্রশ্নে ওই পার্টের থেকে প্রশ্ন থাকবে এবং পিভি লেখচিত্রের ক্ষেত্রফল থেকে অঙ্ক, এই পার্টটা ইম্পর্টেন্ট। আর সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট হয়, তোমরা জানো, তো পরীক্ষা আসে। তা লাস্ট আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হয়ে গেল। এগুলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যেই ছিল এই সমস্ত প্রক্রিয়াগুলি। আজকে আমরা শুরু করব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র শুরু করার আগে আমাদের আরো দুটো প্রক্রিয়ার কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রিভার্সেবল এবং ইররিভার্সেবল, অর্থাৎ প্রত্যাবর্তক প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়া কি জিনিস আমরা বুঝবো। দেখো, তাপগতীয় কোনো প্রক্রিয়া যদি ঠিক বিপরীতমুখী হয়ে প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে, সেই ধরনের প্রক্রিয়াকে বলা হবে প্রত্যাবর্তক প্রক্রিয়া। ঠিক বিপরীতমুখী হয়ে প্রাথমিক অবস্থায় ফিরে আসা কথার অর্থ, ধরো আমি কিছু পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করলাম, প্রসারিত হচ্ছে, তার যে পরিমাণ তাপ নিচ্ছে আমি যদি সংকুচিত করি, ঠিক সেই পরিমাণ তাপ বর্জন করতে হবে, একই পরিমাণ তাপ বর্জন করতে হবে। তাহলে বিপরীতমুখী দুটো প্রক্রিয়া হলো। যদি সমস্ত কিছু, কার্যের পরিমাণ, তাপের পরিমাণ, আয়তনের পরিবর্তন সবকিছু যদি একদম প্রাথমিক অবস্থায় ফিরে আসে, সবগুলো টার্ম যদি তাপগতীয় যতগুলো টার্ম আমাদের আছে, ভ্যারিয়েবল আছে, সেগুলো যদি একদম প্রাথমিক অবস্থায় সব ফিরে আসে, তাহলে আমরা ওই প্রক্রিয়াটাকে তাপগতীয় প্রক্রিয়া বলি। আচ্ছা, কি বলি? প্রত্যাবর্তক প্রক্রিয়া বলি। এবার দেখো, প্রত্যাবর্তক প্রক্রিয়া এমনি সাধারণ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে একদম প্রাথমিক অবস্থায় ফিরে আসা। প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে এমন কিছু প্রক্রিয়ার কথা যদি আমাদের বলি, অভিকর্ষের অধীনে একটা বস্তুকে যদি আমি উপরে তুলি বা উপরে ছুড়ে দিই, এটা উপরে যখন যাবে তখন অভিকর্ষের বিপরীত দিকে একটা কার্য করছে, আবার যখন নিচের দিকে আসবে অভিকর্ষের দিকে কার্য করছে। দেখো, তাহলে এই ধরনের কোনো প্রক্রিয়া, অবশ্যই এখানে বায়ুর বাধা যদি না হয় থাকে, বায়ুর বাধা থাকলে কিন্তু আবার ঠিক সেই পরিমাণ শক্তি আমরা ফিরে পাবো না, কিছু পরিমাণ কম পাবো। বায়ুর বাধার বিরুদ্ধে কার্য করতে গিয়ে বস্তু শক্তি কিছুটা হারাবে, নষ্ট করবে। সেই জন্য বায়ুর বাধাকে উপেক্ষা করলে অভিকর্ষের অধীনে, শুধুমাত্র অভিকর্ষ না, যেটাকে আমরা বলি সংরক্ষী বলের অধীনে যদি কোনো প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তাহলে সেটা আমরা প্রত্যাবর্তক প্রক্রিয়া বলতে পারি। বুঝতে পারছো? সংরক্ষী বলের অধীনে কোনো প্রক্রিয়া। আর অপ্রত্যাবর্তক এর উল্টোটাই, ঠিক বিপরীতমুখী হয়ে যদি আমরা ফেরাতে না পারি কোনো প্রক্রিয়াকে, ঠিক বিপরীতমুখী মানে কি, যাবার সময় যে প্রক্রিয়াগুলো করা হলো ঠিক নেগেটিভ ভাবে যদি সেই প্রক্রিয়া আবার ফিরে না আসে, তাহলে সেটা আমরা অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বলবো। যেমন অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার মধ্যে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বোম বাস্ট হয়ে গেল। তাহলে বোম বাস্ট হওয়ার পর এটা কখনোই সম্ভব হবে না বোমটাকে আগের অবস্থায় নিয়ে আসা। সব তুমি ম্যাটেরিয়াল সংগ্রহ করেও কিন্তু আগের অবস্থা তুমি নিয়ে আসতে পারবে না। তাহলে এটাকে আমরা অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বলতে পারি। পূর্বের অবস্থায় যদি ঠিকঠাক ফিরে আসা যায়, সেটাই প্রত্যাবর্তক প্রক্রিয়া হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র শুরু করার আগে প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক প্রক্রিয়া কাকে বলে এবং তার দুই একটা উদাহরণ লিখে নিতে হবে। প্রত্যাবর্তক প্রক্রিয়া, যে প্রক্রিয়া সংস্থা এবং পরিবেশ ঠিক বিপরীতমুখী হয়ে প্রাথমিক অবস্থায় প্রত্যাবর্তন করতে পারে, তাকে প্রত্যাবর্তক প্রক্রিয়া বলে। উদাহরণ যেমন শূন্যস্থানে সংরক্ষী বল ক্ষেত্রে যান্ত্রিক প্রক্রিয়া। এই যে আমি একটু আগে যান্ত্রিক প্রক্রিয়া শূন্যস্থানে বললাম, একটা বস্তুকে উপরের দিকে তোলা বা নিচের দিকে, অভিকর্ষের অধীনে একটা গতিশীল বস্তু, হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরে আসে বস্তু। তারপরে পেল্টিয়ার ক্রিয়া তোমরা হয়তো জানো না, আগে ছিল আমাদের সিলেবাসে, এখন নেই। পেল্টিয়ার ক্রিয়া হচ্ছে কোনো ধাতু যুগ্ম বা তাপ যুগ্ম যদি নেওয়া হয়, সেই তাপ যুগ্মের মধ্যে দিয়ে যদি তড়িৎ পরিবহন করানো হয়, তাহলে ওই তাপ যুগ্মের এক সংযোগস্থল ঠান্ডা হয়, এক সংযোগস্থল গরম হয়। এই ক্রিয়াটাকে বলা হয় পেল্টিয়ার ক্রিয়া।
পেলটিয়ার ক্রিয়া একটু যদি বুঝতে চাও সামান্য একটু বলে দিই, এখন তোমাদের এটা সিলেবাসে নাই। ধরো এটা একটা ধাতু যুগ্ম, ধাতু যুগ্ম কথারও আবার অর্থ আছে, সেটাও তোমরা জানো না। দুটি ভিন্ন প্রকার ধাতব পদার্থ একসঙ্গে যুক্ত করে ধাতু যুগ্ম তৈরি করা হয়। এখানে দেখো এটা একটা ধাতু যুগ্ম। সাপোজ নিচের ধাতুটা লোহা, এটা আয়রন, এটা মনে করো তামা, উপরেরটা তামা। দেখো এখানে দুটো সংযোগস্থল আছে, তামা আর লোহার সংযোগস্থল, এখানেও তাই তামা লোহার সংযোগস্থল। এবার এইখানে যদি আমি একটা ব্যাটারি লাগাই, দেখো ব্যাটারি দিয়ে তড়িৎ পরিবহন করি, এর মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে এইদিকে, এইভাবে তড়িৎ আসবে। দেখা যায় এই যে সংযোগ স্থল দুটিতে উষ্ণতার পার্থক্য ঘটে, এই ঘটনাকে বলা হয় পেলটিয়ার ক্রিয়া। এই প্রান্ত যেখানে নাকি লোহার থেকে তামার দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এখানে গরম হয়ে ওঠে এই সংযোগস্থলটা, এই সংযোগস্থলটা ঠান্ডা হয়, এটাকে পেলটিয়ার ক্রিয়া বলে। পেলটিয়ার ক্রিয়াকে প্রত্যাবর্তক বললো, এর কারণ তড়িৎ প্রবাহ যদি আমি উল্টে দেই, ঠিক এই প্রান্ত গরম এই প্রান্ত ঠান্ডা হবে, ব্যাপারটা এটাই। আচ্ছা, যদি বলা হয় জুল ক্রিয়া প্রত্যাবর্তক কিনা, জুল ক্রিয়া মানে কি? একটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছ, তাই রোধের মধ্যে দিয়ে এটা গরম হবে না? এইচ এর ভ্যালু বলে আছে আই স্কোয়ার আর টি, তোমরা জে লিখতে একটা নিচে, এটা হচ্ছে উৎপন্ন তাপ, জুলের সূত্র ছিল। জুল ক্রিয়া হচ্ছে কোনো রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা পাঠালে সেই রোধটি গরম হয়ে যায়, উত্তপ্ত হয়, এটাকে আমরা জুল ক্রিয়া বলি। আমার প্রশ্ন হচ্ছে জুল ক্রিয়া প্রত্যাবর্তক না অপ্রত্যাবর্তক? দেখো এটার সঙ্গে তুলনা করো, এই দিকে কারেন্ট পাঠালে এটা গরম, এদিকে ঠান্ডা, আবার উল্টো দিকে কারেন্ট পাঠালে তখন এটা ঠান্ডা হবে, এটা গরম হবে। এবার জুল ক্রিয়ার ক্ষেত্রে এই দিকে কারেন্ট পাঠালে এটা গরম হচ্ছে, আবার উল্টো দিকে পাঠালে কি ঠান্ডা হচ্ছে? যদি ঠান্ডা হতো তাহলে বলতাম প্রত্যাবর্তক, বিপরীতমুখী হতে হবে তো, তাহলে এদিকেও গরম হবে, এদিকে কারেন্ট পাঠালেও গরম হবে, তাহলে প্রত্যাবর্তক না এটা। তাহলে জুল ক্রিয়া প্রত্যাবর্তক না, পেলটিয়ার ক্রিয়া কিন্তু প্রত্যাবর্তক। অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, যে প্রক্রিয়া সংস্থা এবং পরিবেশ বিপরীতমুখী হয়ে প্রাথমিক অবস্থায় প্রত্যাবর্তন করতে পারে না, তাকে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বলে। যেমন তেজস্ক্রিয়ক হয়, এছাড়া সমস্ত রকম রাসায়নিক প্রক্রিয়া, এগুলো সব অপ্রত্যাবর্তক হয়। আমরা তাহলে প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক, রিভার্সেবল আর ইররিভার্সেবল প্রসেসের কথা জানলাম। নেক্সট দেখো, এখন আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়ব। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদের দুটো বিবৃতি আছে, এখানে দুজন সায়েন্টিস্ট মিলে একটা বিবৃতি দিল, এটাকে বলা হয় কেলভিন প্লাঙ্কের বিবৃতি, আর এটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। তাপগতিবিদ্যার মানে দ্বিতীয় সূত্র এলে দুটোই দিতে হবে। এবার দেখো দ্বিতীয় সূত্রে আমাদের কি বলল। দ্বিতীয় সূত্রে আসলে বলল তাপকে আমরা সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারি না, কিছুটা আমাদের লস হবে, এই কথাটা বললো কে? কেলভিন প্লাঙ্ক। দেখো এমন একটি ইঞ্জিন বাস্তবে তৈরি করা সম্ভব না যা একটি পূর্ণচক্রে অন্য কোনো পরিবর্তন ছাড়াই একটি তাপীয় উৎস থেকে তাপ গ্রহণ করে তার পুরোটাই কার্যে পরিণত করে। তার মানে হচ্ছে কোনো যন্ত্র দ্বারা, কোনো ইঞ্জিন দ্বারা, কোনো ব্যবস্থা দ্বারা সম্পূর্ণ তাপকে কখনো সম্পূর্ণ কার্যে পরিণত করা যাবে না, তাহলে আমাদের বেশ লাভই হতো। সম্পূর্ণ তাপকে সম্পূর্ণ কার্যে পরিণত করা, তোমাদের উদাহরণ দিই, এখানে তাপীয় ইঞ্জিনের কথা বলা হলো, একটি ইঞ্জিন কেন বললো? এই পড়াটা অ্যাকচুয়ালি ইঞ্জিনের উপরেই। তাপীয় ইঞ্জিন যেগুলো, তাপীয় ইঞ্জিন মানে হচ্ছে বাইকের ইঞ্জিন যেগুলো নাকি তেলে চলে, ওই ইঞ্জিনগুলোই তাপীয় ইঞ্জিন। তাপের সাহায্যে যে ইঞ্জিনগুলো চলে, তেলে চলা মানেই তাপ দিয়েই চলে, কিন্তু ওটা তেল পোড়ানো হয়, ওখানে তেল বার্ন করলে ওখানে তাপ উৎপন্ন হয়, সেই তাপই ইঞ্জিনকে, বাইককে চালায়। সেই জন্য বাইকের মধ্যে যে ইঞ্জিন ব্যবহার করছে সেগুলোই তাপীয় ইঞ্জিন। তেল দিয়ে যে সমস্ত আমাদের যন্ত্রপাতি চলছে, ইঞ্জিনগুলো চলছে, সেটাই তাপীয় ইঞ্জিন। কার বলো, বাইক বলো, ট্রাক বলো, তারপরে আমাদের রেল ইঞ্জিন বলো, সবই তো এগুলো তাপীয় ইঞ্জিন। খুব একটা বাস্তবসম্মত একটা কথা যে সম্পূর্ণ তাপ কখনো কার্যে রূপান্তরিত করা যাবে না, কারণ তাপ এমন একটা জিনিস, তার কিছুটা লস হবেই।
পরিবেশে নষ্ট হবে। আমরা যখন বাইক চালাবো, বাইকের ইঞ্জিন গরম হয়ে যায়। ইঞ্জিন গরম হয়ে যাওয়া মানে কিছুটা তাপ নষ্ট হলোই, তাহলে সম্পূর্ণ তো কার্য করা যাচ্ছে না। বুঝতে পারছো? কিছু তাপ নষ্ট হবে। এটা হচ্ছে কেলভিন প্লাঙ্কের বিবৃতি। আর ক্লসিয়াস বলে আরেকজন সায়েন্টিস্ট, উনি বললেন কোনো বাহ্যিক কার্য ছাড়া তাপ কখনো ঠান্ডা বস্তুর থেকে উষ্ণ বস্তুতে যেতে পারবে না। কি বললাম? তাপ নিজে থেকে কখনো শীতলতর স্থান থেকে উষ্ণতর স্থানে যেতে পারবে না, নিজে থেকে। তার মানে যেতে গেলে তাহলে কি করতে হবে? যেতে গেলে বাইরের থেকে শক্তি প্রদান করতে হবে, বাইরের থেকে কার্য করতে হবে, তবেই তুমি ঠান্ডা জায়গার থেকে উষ্ণতর জায়গায় তাপ সরাতে পারবে। যেমন ফ্রিজের ক্ষেত্রে আমরা যে রেফ্রিজারেটর ব্যবহার করি বাড়িতে, সেখানে তাপ ফ্রিজের থেকে বাইরে বের করে পরিবেশে বার করে নিয়ে আসা হয়। তাহলে ঠান্ডা জায়গার থেকেই তাপ গরম জায়গাতে বের করে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে বাইরের থেকে একটা কার্য আমাদের দরকার হচ্ছে, অর্থাৎ সেখানে আমাদের ইলেকট্রিক পাওয়ারের দরকার হচ্ছে। ইলেকট্রিক পাওয়ার না থাকলে কিন্তু কখনোই ফ্রিজ কাজ করবে না, ফ্রিজ ঠান্ডা হবে না, ঠান্ডা জায়গা থেকে তাপ নিয়ে বাইরে ফেলতে পারবে না। তা ক্লসিয়াসের বিবৃতি এটাই বলছে যে ফ্রিজকে চালাতে গেলে, মানে ফ্রিজকে ঠান্ডা করতে গেলে অবশ্যই বাইরে থেকে কার্য করতে হবে। তোমাদের কিছু খুব সাধারণ কথা মনে হতে পারে, কিন্তু এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের এর ফিল্ড কিন্তু অনেক অনেক পড়া, এটার বিষয়ে অনেক পড়া আছে উঁচু ক্লাসে। লাকিলি আমাদের সিলেবাসে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের খুব বেশি কিছু নাই, শুধুমাত্র একটু তাপীয় ইঞ্জিন আর এই রেফ্রিজারেটর সম্বন্ধে একটু বলা আছে। আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এলেই দুটো বিবৃতি আমাদের লিখতে হবে। নেক্সট, এবার দেখো তাপীয় ইঞ্জিন কাকে বলে। দেখো তাপীয় ইঞ্জিন, এই যে একটু আগে বললাম তাপীয় ইঞ্জিন কোনগুলি? যেখানে তাপ থেকে কার্যে পরিণত করা হচ্ছে, শক্তিতে পরিণত করা হচ্ছে, মানে যান্ত্রিক শক্তিতে পরিণত করা হচ্ছে তাপ দিয়ে। তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে পরিণত করা হচ্ছে যার দ্বারা, তাকে আমরা তাপীয় ইঞ্জিন বলি। যেমন তোমাদের বললাম যে আমাদের ভেহিক্যালের যে ইঞ্জিনগুলি, সবই তাপীয় ইঞ্জিন। এখানে তাপ দিয়ে আমরা যান্ত্রিক শক্তিতে পরিণত করছি, হ্যাঁ, ওটাই তাপীয় ইঞ্জিন। তাহলে যে যন্ত্রের সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে তাপীয় ইঞ্জিন বলে। আচ্ছা, এর গঠন দেখো কি কি তাপীয় ইঞ্জিনের মধ্যে থাকবে। একটা তাপ উৎস থাকতে হবে। ভেহিক্যালের ইঞ্জিনে তাপের উৎস কোন কি? ফুয়েল। আমরা তেল ব্যবহার করছি, স্পার্ক করে সেই তেলকে জ্বালানো হয়, জ্বালালে একটা উষ্ণতর পরিবেশ তৈরি হয়, উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়। সেই উচ্চ তাপমাত্রাটাই যে পরিবেশটা, সেটাই হচ্ছে আমাদের তাপীয় উৎস। তার মানে আমরা বলবো এখানে যে ফুয়েল ইউজ করা হচ্ছে সেটাই তাপীয় উৎস। সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ওটাকে স্পার্ক করে জ্বালিয়ে তাপ উৎপন্ন করছি। তাহলে একটা তাপীয় উৎস দরকার, আর তাপীয় গ্রাহক দরকার। তাপ উৎসের থেকে ইঞ্জিন কি করবে? তাপ নিবে। উৎসের থেকে ইঞ্জিন তাপ নিয়ে সে যান্ত্রিক কার্য করবে, মানে ইঞ্জিনকে চালাবে। বাকি তাপ, একটা তাপ গ্রাহক থাকবে, এর উষ্ণতা কম থাকবে, ঠান্ডা, এর মধ্যে বাকি তাপটা ফেলে দিবে। এইখানে ধরো বাইকের ক্ষেত্রে আমি যদি বলি, এখানে তাপীয় উৎস আমরা যদি তেল বলি, ফুয়েল বলি, গ্রাহককে পরিবেশ, পরিবেশে তাপ ছেড়ে দিচ্ছে, কার্য করছে, আর বাকি তাপ পরিবেশে ছেড়ে দিচ্ছে। শুধু পরিবেশ না, ওখানে বাইকটাও একটা পরিবেশ, কিন্তু মানে বাইকের যে অন্যান্য পার্টস গরম হচ্ছে, এটাও পরিবেশ, সেখানে তাপ ছেড়ে দিচ্ছে। তাহলে তাপীয় ইঞ্জিনের তিনটি অংশ থাকবে, একটা উৎস থাকবে, একটা গ্রাহক থাকবে, তাপের গ্রাহক, তাপের উৎস, এবং একটা কার্যকরী বস্তু থাকবে। কার্যকরী যেটা বস্তু সেটাকে আমরা ইঞ্জিন বলি, তাপীয় ইঞ্জিন। কার্যকরী বস্তুটা, কার্যকরী বস্তু কি থাকে? সাধারণত গ্যাস থাকে। আমরা ওখানে গ্যাসকে গরম করি, গ্যাস কি করে? পিস্টন থাকে। যখন গ্যাস তাপ নিয়ে উৎসের থেকে যখন তাপ নেবে, মানে যখন জ্বালানো হবে, তখন ভেতরে গ্যাস প্রসারিত হবে। প্রসারিত হতে গিয়ে পিস্টনে ধাক্কা দেবে, পিস্টন সরে যাবে। এই পিস্টন সরে গিয়ে চাকা ঘোরাবে। আবার কি হবে? সংকোচন হয়ে যাবে। ওই যে গ্যাসটা পড়লো সেটাকে বের করে দিবে ধোঁয়া হয়ে, আবার সংকোচন হয়ে যাবে। সংকোচন হলে কি হবে? চাকা
তাও ওই একই ডিরেকশনে ঘুরবে। পিস্টনটাকে এমন ভাবে তৈরি করা হবে, এমন ভাবে সেট করা হবে চাকাটা একদিকেই ঘুরবে আর পিস্টন চলতে থাকবে। আচ্ছা, আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি তোমাদের, দেখো। এই দেখো, এই যে পিস্টন, এই যে এখানে সিলিন্ডার একটা চোঙ। দেখো একটা জিনিস, এটা এখানে ইলেকট্রিক স্পার্ক উৎপন্ন করা হচ্ছে, মানে এখানে তেলকে পোড়ানো হচ্ছে। দেখো তেল কোন দিক দিয়ে ঢুকছে, দেখো তো, এই যে তেল ঢুকছে এই দিক দিয়ে, তেল এইখানে এসে এই পাশ দিকেই যে দিকে ঢুকে যাচ্ছে, ফাঁকা যখন পাচ্ছে তখন ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এখানে জ্বলছে। জ্বলেই যখন জ্বলছে এটা প্রসারিত হবে, প্রসারিত হলে এই পিস্টন গিয়ে যে এখানে চাকার সঙ্গে চাকা গিয়ে ধাক্কা দিচ্ছে। বুঝতে পারছো? দেখো এই তেলটা একবার ঢুকছে, যখন জ্বলে শেষ হয়ে গেল, ধোঁয়া হয়ে গেল, বের হয়ে গেল, আবার তেল ঢুকছে, আবার জ্বলে ধোঁয়া হয়ে বের হয়ে গেল। এইভাবে চক্র সম্পন্ন হয়। হ্যাঁ, এখানে 2 স্ট্রোক ইঞ্জিন, দুটো এখানে প্রক্রিয়া দেখানো হচ্ছে, শুধুমাত্র প্রসারণ আর সংকোচন দেখানো হচ্ছে। হ্যাঁ, একটা প্রসারণ একটা সংকোচন মিলে একটা চক্র হলো, আগের অবস্থায় ফিরে যাচ্ছে সবসময় ইঞ্জিন। তাহলে এই কাজটা করছে, এটা আমরা 2 স্ট্রোক ইঞ্জিন বলি। তাহলে দেখো এবার কার্যনীতি, আমরা তো ডিটেইলসে যাব না, জাস্ট এই পড়াটা একটু উপর থেকেই পড়া, হালকা ভাবে। কার্যনীতি, কার্যকরী বস্তু, কার্যকরী বস্তু মানে গ্যাস যেটা প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে। কার্যকরী বস্তু উৎস থেকে তাপ গ্রহণ করে, এই গৃহীত তাপ এর কিছু অংশ কার্যে পরিণত হয় এবং বাকি অংশ গ্রাহকে পরিত্যক্ত হয় এবং কার্যকরী বস্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এইভাবে একটি চক্র সম্পন্ন হয়। এরূপ অসংখ্য চক্রের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে কার্য বা শক্তি পাওয়া যায়, অর্থাৎ চাকা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। এবার এর একটু থিওরি দেখো, তাপীয় ইঞ্জিনের থিওরি। আমি একটা ছবি দেখাচ্ছি আগে। ধরি তাপ উৎসের তাপমাত্রা T1, গ্রাহকের তাপমাত্রা T2। T1 কিন্তু অবশ্যই গ্রেটার দেন T2, উৎসের তাপমাত্রা অবশ্যই বেশি হতে হবে, এটা ব্র্যাকেটে লিখতে পারো। তাপ উৎসের তাপমাত্রা T1, তাপ গ্রাহকের তাপমাত্রা T2। আচ্ছা, এই যে তাপ উৎস আর গ্রাহক, এদের তাপ গ্রাহিতা কিন্তু অনেক বেশি হতে হবে, অসীম হলে আরো ভালো হয়। আদর্শ ইঞ্জিন যদি বলি তাহলে এদের তাপ গ্রাহিতা অসীম, উৎসের থেকে তাপ নিলেও উৎসের কোনো উষ্ণতা কমবে না। গ্রাহকে গিয়ে তাপ ছেড়ে দিল ইঞ্জিন, তবু গ্রাহকের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। সেই জন্য এদের তাপ ধারকত্ব বা তাপ গ্রাহিতা অসীম। কার কার? এই যে উৎস আর গ্রাহক, এদের তাপ ধারকত্ব অসীম হতে হয়। ধরি একটি চক্রে উৎস থেকে Q1 তাপ শোষণ করে, W কার্য করে এবং বাকি তাপ Q2 গ্রাহকে স্থানান্তরিত হয়। ছবিটা দেখো আগে, তারপরে আমি ক্যালকুলেশনটা করি। এই যে তাপীয় উৎস, এটা উৎসের তাপমাত্রা T1, এখান থেকে Q1 তাপ নিল, শোষণ করলো, আর W কার্য সম্পাদন করলো, বাকি তাপ Q2 তাপীয় গ্রাহকে চলে গেল। তীর চিহ্নটা ইম্পর্টেন্ট, Q1 তাপ ঢুকলো ইঞ্জিন, এটা তাপীয় ইঞ্জিন, এটা মানে এটাই কার্যকরী বস্তু। তাহলে ইঞ্জিন বা কার্যকরী বস্তু, এটা তাপ নিল, কার্য করছে, বাইককে চালাচ্ছে এবং বাকি তাপ গ্রাহকে স্থানান্তরিত করছে। এখানে একটা জিনিস দেখো, এই Q1 তাপ নিচ্ছে, এই Q1 তাপই দুটো অংশে ব্যয়িত হচ্ছে, একটা W আর Q2। তাহলে Q1 ইজ ইকুয়াল টু W প্লাস Q2 হবে কিনা? তাহলে Q1 ইজ ইকুয়াল টু, কিন্তু এখানে তাহলে এটা লেখার আগে, ইঞ্জিনের কর্মদক্ষতা লেখার আগে Q1 ইজ ইকুয়াল টু W প্লাস Q2 or W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2। W হচ্ছে Q1 মাইনাস Q2। কত কাজ করছে সেটা হচ্ছে কত তাপ নিচ্ছে আর কত তাপ ছেড়ে দিচ্ছে, এদের বিয়োগফলটাই হচ্ছে ইঞ্জিনটা কাজ করছে, যান্ত্রিক কার্য করছে, W। এবার কর্মদক্ষতা কথার অর্থ, কর্মদক্ষতা দেখো ইটা দিয়ে লেখা হয়, ইটা ইজ ইকুয়াল টু
আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করলেই আমরা কর্মদক্ষতা পাই, ইনটু 100 করে পার্সেন্টেজ হিসাবে লেখা হয়। আচ্ছা, এবার আউটপুট কোনটা, আমাদের কাজের বিষয় কোনটা, আমরা আউটপুট হচ্ছে ডাব্লিউ, এটা করছে, এটা আউটপুট। আর ইনপুট কোনটা, কিউ1, কিউ1 দিয়ে পাচ্ছি আমরা ডাব্লিউ, কিউ1 দিয়ে ডাব্লিউ পাচ্ছি, কিউ2 তো নষ্ট হচ্ছে। তাহলে যদি বলা হয় আউটপুট সেটা ডাব্লিউ, আর ইনপুট মানে কিউ1 ইন্টু 100। আচ্ছা, ডাব্লিউ মানে এইমাত্র করলাম কিউ1 মাইনাস কিউ2 বাই আবার কিউ1 ইন্টু 100 পার্সেন্ট। আচ্ছা, তার মানে 1 মাইনাস কিউ2 বাই কিউ1 ইন্টু 100 এত পার্সেন্ট। এটা হচ্ছে তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা, এটাকে আমরা তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বলি। ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কিউ2 বাই কিউ1 ইন্টু 100%। এখন দেখো, ইম্পর্টেন্ট একটা কথা বলি, কর্মদক্ষতা যত ভালো হবে তত ভালো ইঞ্জিন, তেল খরচ কম, মাইলেজ বেশি। তেল খরচ কম, মাইলেজ বেশি, মানে কর্মদক্ষতা যখন বেশি। এবার কর্মদক্ষতা আমরা বেশি কখন পাবো, খেয়াল করো, যখন কিউ2 কম হবে, কিউ2 যদি 0 হয় তাহলে এটা 100% হবে। তাহলে কিউ2 যত কম হবে, গ্রাহকে তাপ যত কম যাবে, এই গ্রাহকে তাপ যত কম যাবে তত কর্মদক্ষতা বেশি। অথবা আরেকটা হতে পারে, আরেকটা কিউ1 যদি অসীম হয়, তার মানে তাপ উৎস থেকে যদি অসীম পরিমাণ তাপ নেয় তাহলেও কর্মদক্ষতা 100% হবে। এটা 0 হলে যেমন কর্মদক্ষতা 100 হবে, 1 হয়ে যাবে, আবার এটা অসীম হলেও কর্মদক্ষতা 100 হবে। আচ্ছা, এবার ভাবো তো, এই দুটোর মধ্যে কিউ2 0 হওয়া আর কিউ1 অসীম হওয়া কোনোটাই সম্ভব না। সেই জন্য তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা কখনো 100% হতেই পারে না। এই কথাটা এখানে আমি লিখেছি, দেখো, অর্থাৎ কিউ2 0 হলে এটা 100% হবে, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কর্মদক্ষতা 100% হলে ওই ইঞ্জিনকে আদর্শ তাপীয় ইঞ্জিন বলে। আচ্ছা, কিউ2 এর কথা শুধু বলা আছে, কিউ1 অসীম হতে হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে আদর্শ ইঞ্জিনের তো বাস্তব অস্তিত্ব থাকবেই না, তাহলে আদর্শ ইঞ্জিন আমরা পাবো না। দেখো, দুইটাই অসম্ভব হচ্ছে তো, এটা অসীম হওয়া অসম্ভব, এটা শূন্য হওয়া অসম্ভব। কিছু না কিছু তাপ নষ্ট হবেই, মানে তাপ গ্রাহকের কিছু না কিছু তাপ যাবেই। তাহলে কিউ2 নট ইকুয়াল টু 0 রিয়েলিটিতে, আর কিউ1 ও নট ইকুয়াল টু অসীম। আচ্ছা, এখানে অর্থাৎ কিউ2 ইজ ইকুয়াল টু 0, এখানে অর বলো, অর কিউ1 ইজ ইকুয়াল টু অসীম, কিউ2 ইজ ইকুয়াল টু 0, এইখানে অর কিউ1 ইজ ইকুয়াল টু অসীম হলে এটা 100% হয়, কিন্তু বাস্তবে তা অসম্ভব। এই দুটো ওখানে অসীমটা দিয়ে দাও। নেক্সট আমরা যাচ্ছি, এখন শোনো, তাহলে আদর্শ ইঞ্জিনের কর্মদক্ষতা 100%, তাই তো? এবার কার্নো বলে একজন সায়েন্টিস্ট, কার্নো, 9 পাস এখানে, ইনি আদর্শ একটা ইঞ্জিনের পরিকল্পনা করলেন, চেষ্টা করলেন আদর্শ ইঞ্জিন তৈরি করার। আচ্ছা, সেটা কিন্তু কাগজে কলমে। আমি বললাম পরিকল্পনা, মানে হাইপোথেটিক্যাল একটা ইঞ্জিন, কাল্পনিক একটা ইঞ্জিনের কথা ভাবলেন। তার মানে বাস্তবে এই ইঞ্জিন হতে পারে না। কেন হতে পারে না আমি পরে বলছি। উনি এমন একটা ইঞ্জিনের কথা বললেন যার কর্মদক্ষতা সব থেকে বেশি, কিন্তু তবুও কিন্তু 100% হবে না, কারণ আমাদের দ্বিতীয় সূত্রে বলাই আছে 100% কর্মদক্ষতা তুমি পাবে না, সম্পূর্ণ তাপ তুমি কার্যে রূপান্তরিত করতে পারবে না। সব থেকে বেশি দক্ষতা সম্পন্ন যে কল্পিত ইঞ্জিন, সেটা প্রত্যাবর্তক, মানে একদম পূর্বের অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, এটাকে প্রত্যাবর্তক ইঞ্জিনও বলা হয়, কার্নো ইঞ্জিনকে। তাহলে সব থেকে বেশি দক্ষতা সম্পন্ন যে কল্পিত ইঞ্জিন সেটাই হচ্ছে কার্নো ইঞ্জিন। এটা কল্পিত ইঞ্জিন, কল্পিত, বাস্তবে তৈরি করা সম্ভব হবে না। এই ধরনের একটা ইঞ্জিন তৈরি করলে তার কর্মদক্ষতা বেশি হবে, তাই বলে 100% ওইটার হয় না। তার মানে কার্নোর যে কল্পিত ইঞ্জিন
সেটাও আদর্শ ইঞ্জিন না, আদর্শ ইঞ্জিন হতেই পারবে না। আচ্ছা, কার্নো ইঞ্জিনের অংশগুলি কি থাকবে? তাপীয় উৎস থাকবে আগের মতো, তাপ গ্রাহক থাকবে, এখানে একটা অন্তরক আসন থাকবে, এটার কারণ একটু পরেই বুঝতে পারবে। একটা চোঙ যার দেওয়াল তাপের কুপরিবাহী এবং নিচের তলটি সুপরিবাহী। এই যে সুপরিবাহিতার জন্য তাপ গ্রাহক থেকে তাপ নেবে, সমষ্ণ প্রক্রিয়া হবে এটা। আবার একটা অন্তরক আসনের মধ্যে যখন বসানো হবে তখন আবার রুদ্ধতাপ প্রক্রিয়া ঘটানো হবে। আমি বলছি ধীরে ধীরে। নিচের তলটি ধাপের সুপরিবাহী, তাপের 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 সুপরিবাহী। এই চোখের মধ্যে, চোঙের মধ্যে, এই চোঙের মধ্যে ঘর্ষণবিহীন পিস্টন দ্বারা আদর্শ গ্যাস আবদ্ধ থাকবে। তার মানে একটা চোঙ থাকবে, তাহলে একটা চোঙ থাকবে, চোঙের মধ্যে একটা ঘর্ষণবিহীন পিস্টন থাকবে, একটা অন্তরক আসন থাকবে, এরকম একটা চোঙ থাকবে, একটা অন্তরক আসন থাকবে, ধরো এটাই অন্তরক আসন, এটা অন্তরক আসন। তাপীয় উৎস থাকবে, ধরো এখানে একটা তাপীয় উৎস নেওয়া হলো, ধরো এটা একটা তাপীয় উৎস। তাপ গ্রাহক থাকবে, ঠিক একই রকম ভাবে তাপ গ্রাহক থাকবে। এটার মধ্যে গ্যাস নেওয়া আছে, ব্যাপারটা এরকম আর কি, এই গ্যাস নেওয়া আছে এটার মধ্যে, আদর্শ গ্যাস, এটার মধ্যে গ্যাস নেওয়া হবে। এটা উৎস, উৎসের উপরে এই যে দেখো এটা দেওয়াল কুপরিবাহী আর তলটা সুপরিবাহী, দেওয়াল কুপরিবাহী তল সুপরিবাহী, এখানে পিস্টন লাগানো আছে, আবার এরকম পিস্টন লাগানো আছে। তো এটা উৎসের উপরে রাখা হবে, উৎসের থেকে তাপ গ্রহণ করবে, এটা সমষ্ণ প্রসারণ ঘটানো হবে, তারপরে এইটার উপর রেখে আবার প্রসারণ ঘটানো হবে, রুদ্ধতাপ প্রসারণ, মানে অন্তরক পদার্থের উপরে রেখে আবার সমষ্ণ সংকোচন করা হবে। এই যে এর মধ্যে আনতে হবে এটা গ্রাহক, গ্রাহকে এনে সমষ্ণ সংকোচন হবে, আবার এটার মধ্যে নিলে রুদ্ধতাপ সংকোচন হবে। চারটি প্রক্রিয়ার মাধ্যমে একটা চক্র তৈরি করতে হবে, সেই চক্রটার নাম হচ্ছে কার্নো চক্র। কার্নো চক্রের মধ্যে চারটা প্রক্রিয়া থাকবে, দুটো সমষ্ণ প্রক্রিয়া, দুটো রুদ্ধতাপ প্রক্রিয়া, একটা সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপ প্রসারণ, তারপরে সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপ সংকোচন। এইভাবে যদি করা হয় এবং গ্যাসকে একদম আগের অবস্থায় নিয়ে আসা হবে আবার একটা পূর্ণ চক্রের মধ্য দিয়ে, এবং এটা বারবারই করা হবে, বারবার করা হবে, তাহলে আমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা আমি পেতে পারি। তাহলে এটা অন্তরক আসন আর চোঙের মধ্যে গ্যাস থাকবে, চোঙের নিচটা সুপরিবাহী, এটা সুপরিবাহী, আর দেওয়াল হচ্ছে কুপরিবাহী, এরকম হবে। দেখো নেক্সট, এই যে এটাকে কার্নো চক্র বলা হচ্ছে। দেখো প্রাথমিক অবস্থা গ্যাসের এ, একদম প্রাথমিক কন্ডিশনে এখানে চাপ P1 এ লেখাই আছে, চাপ P1, আয়তন V1, উষ্ণতা T1। প্রথমে তাহলে গ্যাস যার চাপ P1, আয়তন V1 এবং তাপমাত্রা T1। প্রথমে আমরা করলাম কি, ওটা গ্যাসটাকে তাপ দিব, সমষ্ণ প্রক্রিয়ায় তাপ দিব। তাহলে সিলিন্ডারটাকে কোথায় রাখতে হবে? আমার তাপীয় উৎসের উপরে রাখতে হবে। এই যে সিলিন্ডারটা প্রথমে আমি তাপীয় উৎসের উপরে রাখলাম, সমষ্ণ প্রসারণ ঘটবে গ্যাসের, তার মানে গ্যাসের উষ্ণতা চেঞ্জ হবে না। দেখো সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হলো, সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হওয়া মানে এখানকার চাপ হলো P2, আয়তন হলো V2, কিন্তু উষ্ণতা কিন্তু T1ই থাকবে। এইবার সিলিন্ডারকে তুলে নাও, তুলে নিয়ে অন্তরক আসনের মধ্যে আবার রেখে প্রসারণ ঘটাও, তখন রুদ্ধতাপ প্রসারণ হবে, বাইরের থেকে তখন তাপ নিবে না, সেই জন্য অন্তরক পদার্থ ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে এইখানে সি অবস্থায় এলো, এইখানে কিন্তু এবার P3, V3 আর T2 তাপমাত্রায় এলো, মনে করো T1 থেকে T2 এলো। তাহলে এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, প্রসারণ দেখো গ্যাসের আয়তন বাড়লো, আর এখানে হচ্ছে রুদ্ধতাপ প্রসারণ, এখানেও আয়তন বাড়লো, দুটো চক্র সম্পন্ন হলো। এইবার উল্টো দিকে আসো,
এবার সমষ্ণ সংকোচন করতে হবে সি থেকে ডি পর্যন্ত। এইখানে আয়তন P4 V4 এবং T2ই হবে, এটা সমষ্ণ। তাহলে এখানকার T2 উষ্ণতা, এখানেও T2 উষ্ণতা, কিন্তু চাপ আর আয়তন P4 V4। এইখানে কি হবে, তাপ ছেড়ে দেবে, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন হচ্ছে। সমষ্ণ প্রক্রিয়া সংকোচন হলে কি হবে, তাপ ছাড়তে হবে গ্যাস। তার মানে গ্রাহকে তাপ ছেড়ে দিচ্ছে, এই যে Q2 গ্রাহকে বসানো হবে সিলিন্ডারটা, তখন তাহলে Q2 তাপ ছেড়ে দিচ্ছে, উষ্ণতা সমান থাকবে, তাপ ছেড়ে দিচ্ছে, সংকোচন করা হলো। তারপরে আবার অন্তরক পদার্থের আসনের উপরে বসিয়ে আবার সংকোচন করিয়ে রুদ্ধতাপ সংকোচন করিয়ে একদম আগের অবস্থায় ফিরে আসবে। এইভাবে একটা পূর্ণ চক্র সম্পন্ন করতে হবে এবং এই প্রসেস বারবার চলতে থাকবে, পুনরাবৃত্তি ঘটতে থাকবে। তার মানে ইঞ্জিন চালু। ইঞ্জিন চালু মানে হচ্ছে আমরা এখানে বাহ্যিক কার্য পাচ্ছি। সেই কার্যটা আমরা হিসাব করব, এখন কত কার্য পাবো, মানে এফিসিয়েন্সি আমরা বার করব। দেখো এখানে Q1 তাপ ঢুকছে, সমষ্ণ প্রসারণ হচ্ছে যখন, আর এখানে Q2 তাপ বেরিয়ে যাচ্ছে এই অবস্থায়, আর এখানে কোনো তাপের আদান প্রদান হবে না। ডিএ অংশে আর বিসি অংশে কোনো তাপের আদান প্রদান হবে না, রুদ্ধতাপ প্রক্রিয়া। এবার প্রথম পর্যায়ে সমষ্ণ প্রসারণ, এখানে কার্য কত এগুলো আমরা লিখব, W1 নাম দিলাম। সমষ্ণ প্রক্রিয়ায় যখন গ্যাস প্রসারিত হয়, তোমরা জানো nRT1 log V2/V1, এটা হবে কার্য। তাহলে এইটুকুর জন্য কার্য কিন্তু ওটা হলো। এইবার রুদ্ধতাপের জন্য কার্য, এখান থেকে এখানে এলো দ্বিতীয় পর্যায়ে রুদ্ধতাপের জন্য কার্য n আর গামা -1, তাহলে T1 - T2। এবার তৃতীয় পর্যায়ে অর্থাৎ সমষ্ণ সংকোচন যখন হচ্ছে সি থেকে ডি তে, W3 n আর তাপমাত্রা তখন T2 লগ অন্তিম আয়তন কত V4, আর ওখানে হচ্ছে V3, তাহলে V4/V3। এবার চতুর্থ পর্যায়ের যে কার্য, আবারও অ্যাডিয়াব্যাটিক প্রসেস, n আর গামা -1 নিচে T1, প্রাথমিক উষ্ণতা T2, অন্তিম উষ্ণতা T1, T2 - T1। এবার মোট আমরা কার্য কত পেলাম, সবগুলো যোগ করব, মোট কার্য দেখো পেয়ে যাব। মোট কার্যের ক্ষেত্রে একটা বিষয় দেখো, আমি বলে দিচ্ছি, W2 আর W4 যেটা আমি যদি প্লাস করি, এখানে T1 - T2, এখানে T2 - T1, মাইনাসটা যদি আমি কমন নিই, এটা -T1 - T2 চলে আসবে, তাতে এটা কেটে যাবে। W2 আর W4 কিন্তু ইকুয়াল এন্ড অপোজিট আছে, তো যোগ করলে তো দুটো কেটে যাবে। তাহলে মোট কার্যে মানে এইটা প্লাস এইটা থাকছে। সুতরাং মোট কার্য W = nRT1 log V2/V1, মানে মোট কার্য আরেকটা যদি তোমরা লিখতে চাও W1 + W2 + W3 + W4, এটা আর কি। এটা W1 হলো প্লাস nR বাই গামা -1 T1 - T2 প্লাস nR T2 log V4/V3 প্লাস nR, তোমরা দেখো গামা -1 T2 - T1 আছে, প্রাথমিক উষ্ণতা মাইনাস অন্তিম উষ্ণতা। দেখো এই দুটো কেটে যায়, এখানে T1 - T2 আছে, এখানে T2 - T1 আছে, মাইনাস কমন নিলে এটা কেটে যাচ্ছে। তাহলে থাকছে আমার nRT1 log V2/V1 প্লাস nRT2 log V4/V3। আসলে এটা কিছু না, সমষ্ণ প্রক্রিয়ার কার্য। সমষ্ণ প্রক্রিয়ার কার্য মানেই হচ্ছে তাপ। তোমরা জানো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা Q = জানি du প্লাস dw, dq দাও। সমষ্ণ প্রক্রিয়া যদি হয় du 0 হয়, তাহলে কার্য মানেই হচ্ছে তাপ সমষ্ণ প্রক্রিয়ায়। তাহলে এটা হচ্ছে nRT1 log অন্তিম আয়তন বাই প্রাথমিক আয়তন
আর এটা মাইনাস করে দিলাম এন আর টি টু লগ v3 বাই v4 করলাম। এইটা হচ্ছে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কার্য, তার মানে এটাই তাপের গৃহীত তাপ। আর এটা সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে কার্য, মানে এটা হচ্ছে Q2, যে তাপ ছেড়ে দিচ্ছে এটা কিন্তু Q2। সমষ্ণ সংকোচনের কার্য মানেই তাপের পরিমাণই বোঝাবে। তাহলে এখানে দেখো W কিন্তু Q1 মাইনাস Q2। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখতে চাই, আমরা দেখতে চাই Q1 বাই Q2 এর মান কত হবে। নাও Q1 বাই Q2, Q1 বাই Q2 মানে হচ্ছে এন আর T1 লগ V2 বাই V1 বাই এন আর T2 লগ V3 বাই V4। বেশি আছে Q1 বাই Q2 মানে এটা। এন আর কেটে গেল, T1 বাই T2 থাকলো, আর সঙ্গে লগ V2 বাই V1 আর লগ V3 বাই V4 এটা আসলো। এবার দেখো আরো ক্যালকুলেশন। রুদ্ধতাপ যখন প্রসারণ বা সংকোচন হয়, রুদ্ধতাপ প্রসারণ সংকোচনের ক্ষেত্রে রুদ্ধতাপ প্রক্রিয়ায় টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তোমরা জানো, এটাকে আমি প্রয়োগ করব। দেখো কোথায় প্রয়োগ করব। দুটোই রুদ্ধতাপ প্রক্রিয়া আছে, দুটো রুদ্ধতাপ প্রক্রিয়ায় আমি ওটা প্রয়োগ করব। আচ্ছা, এখানে আয়তন কত V2, উষ্ণতা কত T1, তাহলে T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক বলছি? এখানে হচ্ছে T1 আয়তন কত, এখানে V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর T2 আর V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1 হলো। এটা কোথার থেকে কোথায়, এ বি সি, বি থেকে সি না, বি থেকে যখন সি তে পরিবর্তন হচ্ছে, ঠিক ডি থেকে যখন হচ্ছে, একই সমীকরণ আমি প্রয়োগ করব। দেখো T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T1 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক লিখছি কিনা তোমরা দেখো, ডি থেকে সি না, ডি থেকে এ, ডি থেকে যখন এ হচ্ছে, দেখো ডি থেকে যখন এ হচ্ছে, এখানে T2 V4, T2 V4, আর এখানে T1 V1, T1 V1, আবার V3 লিখছি, 1 হবে এটা, T1 V1। হ্যাঁ হলো। এইবার দেখো তো, এটা বাই এটা করো, T1 টাকে আগে লেখো, T1, সুতরাং দেখো আমি বাই করছি, T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এটা T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2, এই যে এটা T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এটা T2, এখানে T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। বা T1 ক্যান্সেল, T2 ক্যান্সেল। এখানে দেখো V2 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এদিকে V3 বাই V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তার মানে আমি এখান থেকে লিখতে পারি, পাওয়ার তো সেমই আছে, তাহলে V2 বাই V1 কে আমি V3 বাই V4 লিখতে পারি, V2 বাই V4 কে আমি V3 বাই V4 লিখতে পারি। আসো Q1 বাই Q2 তে, Q1 বাই Q2 থেকে দেখো এবার V2 বাই V1 ইজ ইকুয়াল টু V3 বাই V4। এখানে V2 বাই V1 V3 বাই V4, তাহলে দুটো ইকুয়াল, তাহলে উপরেরটা আর নিচেরটা কেটে যাচ্ছে। সুতরাং Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু এই যে T1 বাই T2, আর এটা লগ ছিল V2 বাই V1, আর এটা V3 বাই V4 ছিল, আর এটাও তো একই আসলো V2 বাই V1 ইকুয়াল তো বেশি, তার মানে দুটো কেটে যাচ্ছে। আমাদের কেটে গেলে আমাদের দাঁড়াচ্ছে Q1 বাই Q2
ইজ ইকুয়াল টু T1/T2। এইবার আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। সুতরাং কর্মদক্ষতা এটা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে আউটপুট W বাই ইনপুট। W মানে Q1 বাই মাইনাস Q2 বাই Q1, মানে 1 মাইনাস Q2 বাই Q1। এটা একবার ক্যালকুলেশন করাই আছে। এবার দেখো এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q1 বাই Q2, মানে ইজ ইকুয়াল টু T1/T2, মানে Q2 বাই Q1, তাহলে T2/T1। হ্যাঁ, এবার তুমি 100 দিয়ে তুমি মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ করে দাও, তাহলে কর্মদক্ষতা আমাদের ফর্মুলা দাঁড়ালো এটা ইজ ইকুয়াল টু কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 1 মাইনাস T2/T1। হ্যাঁ, এইটা আমাদের সর্বোচ্চ কর্মদক্ষতা। কেন সর্বোচ্চ, এটার ব্যাখ্যাটা কোথায়? এটার ব্যাখ্যাটা এটাই যে এটা এখন হিউম্যান কন্ট্রোলের মধ্যে চলে আসছে। আমরা কন্ট্রোল করব তাপমাত্রা, কন্ট্রোল করে করে আমি কর্মদক্ষতা বাড়াতে পারবো। আমি যত T2 ভ্যালু কম নিব, মানে তাপ গ্রাহকের তাপমাত্রা যত কম নিব, কর্মদক্ষতা তত বেশি হবে। অথবা আমি T1 যত বেশি নিব তত কর্মদক্ষতা বেশি হবে। তার মানে কি, উষ্ণতার পার্থক্য T1 মাইনাস T2 এটা যত বেশি হবে, উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, তত কর্মদক্ষতা বেশি হবে। কি বললাম, T1 বেশি হলে কর্মদক্ষতা বেশি, আবার T2 কম হলেও কর্মদক্ষতা বেশি। বোঝা যাচ্ছে? এটা 1 এর কাছাকাছি কখন হবে, যদি এটা প্রায় 0 হয় তাহলে 1 এর কাছাকাছি, অথবা এইটা যদি অনেক বড় হয়, মানে অসীমের কাছাকাছি যায়, তার মানে কি T2 হতে হবে কম, T1 হতে হবে বেশি। আমি পার্থক্য বেশি নিলাম তাপ উৎস আর তাপ গ্রাহকের। তাপীয় উৎস আর তাপীয় গ্রাহকের উষ্ণতার পার্থক্য আমরা কন্ট্রোল করে কর্মদক্ষতা বাড়াতে পারি। সেই জন্য আমরা বলবো এই কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা সর্বাধিক। সর্বাধিক হলেও 100% হবে না। 100% হতে গেলে তাপ গ্রাহকের উষ্ণতা হতে হবে 0 কেলভিন। 0 কেলভিন, কেলভিন স্কেলে 0 তাপমাত্রা হতে পারে, মানে আমরা যেতে পারবো পরম শূন্য উষ্ণতা? তাহলে এটা সম্ভব না। অথবা T1 অসীম, এটাও সম্ভব না। তার মানে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি, হিউম্যান কন্ট্রোলেবল হলো এটা, কিন্তু তথাপি 100% করা মানুষের পক্ষে সম্ভব হবে না। এটার কারণ হচ্ছে, তোমরা দেখতেই পেলে, অন্যভাবে তুমি ব্যাখ্যা করতে পারো, দুটো আইসোথার্মাল প্রসেস আর দুটো অ্যাডিয়াব্যাটিক প্রসেস, মানে সমষ্ণ প্রক্রিয়া দুটো আর রুদ্ধতাপ প্রক্রিয়া দুটো করা হলো। আদর্শ সমষ্ণ আদর্শ রুদ্ধতাপ প্রক্রিয়া বাস্তবে কি সম্ভব? সম্ভব না, এর আগে বলা হয়েছে। এটা একটা কল্পিত ইঞ্জিন, খাতায় কলমেই রয়ে গেছে আমাদের, এটা কোনোদিনও বানানো সম্ভব না। ঠিক আছে? সেই জন্য লেখা হলো এখানে, তাহলে কর্মদক্ষতা, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা এটা এখানে আমি লিখলাম। সুতরাং কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা শুধুমাত্র উৎস ও গ্রাহকের তাপমাত্রার উপর নির্ভরশীল। তার মানে হিউম্যান কন্ট্রোলেবল হলো ব্যাপারটা। নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে ক্রিয়াশীল এই প্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতা সর্বাধিক হবে। যদি T20 অর্থাৎ গ্রাহককে পরম শূন্য উষ্ণতা রাখলে, তবে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হবে। T20 বা T1 অসীম হলে গ্রাহক রাখলে তবে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হবে, কিন্তু সেটা অসম্ভব। সুতরাং কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে না। এমনকি সর্বাধিক দক্ষতা সম্পন্ন যে কার্নো ইঞ্জিন, সেটাও আদর্শ না। কোনো আদর্শ কোনো ইঞ্জিন নাই, যতই সায়েন্টিস্টরা চেষ্টা করুক, কারণ এটা বিজ্ঞান বিরুদ্ধে একটা বিষয় হয়ে যাবে তখন। এরপর আমাদের হিমায়ক, যাকে তোমরা ফ্রিজ বলো, রেফ্রিজারেটর। দেখো এখানে শীতল আধার থাকবে, তার তাপমাত্রা কম T2, উষ্ণ আধার থাকবে, তার তাপমাত্রা বেশি। মানে এটা ফ্রিজের ভেতরটা আর কি। আর ফ্রিজের ভেতরে যে কার্যকরী বস্তু যেটা কাজ করে সেটা হচ্ছে এটা। আচ্ছা, শীতল আধার থেকে তাপ নেয়, তাপ নিয়ে উষ্ণ আধারে ছেড়ে দিচ্ছে। তার মানে কম তাপমাত্রার বস্তুর থেকে উষ্ণ তাপমাত্রার বস্তুর দিকে যাচ্ছে। সেই জন্য মাঝখানে একটা কার্য করতে হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদের বললো তো, এটা কার্য ছাড়া কখনো
এই শীতল বস্তু থেকে তাপ উষ্ণ বস্তুতে যেতে পারবে না। আমি ধরে নিচ্ছি শীতল আধার থেকে Q2 তাপ ঢুকলো, এবার ঠিক উল্টো দিকে, কিন্তু সবগুলো তীর চিহ্ন উল্টো দিকে, দেখো Q2 তাপ ঢুকলো, আবার এদিক থেকে W ঢুকলো, কার্য করা হলো ফ্রিজের উপরে, তাহলে Q2 প্লাস W মিলে হবে Q1, বাইরে বেশি তাপ ছাড়বে, যা তাপ নিবে তার থেকে বেশি তাপ ছাড়বে। এই ডাব্লুটা কোথা থেকে আসছে? ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে। তাহলে এখানে তাপ শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় যান্ত্রিক ব্যবস্থাকে হিমায়ক বলে। হিমায়ক আর শীতল আধার T2 থেকে Q2 তাপ গ্রহণ করে, দেখো Q2 তাপ গ্রহণ করলো, হিমায়কের উপর বাহ্যিক কার্য W কার্য করলে Q1 তাপ উষ্ণ আধারে স্থানান্তরিত হয় এবং হিমায়ক পূর্বের অবস্থায় ফিরে আসে। এভাবে একটি চক্র সম্পন্ন হয়। এক্ষেত্রে এইটা আর এটার যোগফল হচ্ছে Q1, হচ্ছে দুটো মিলে একসঙ্গে Q1 হচ্ছে, W প্লাস Q2 ইজ ইকুয়াল টু Q1, তারপর W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 আমরা পাচ্ছি। এইবার এখানে কিন্তু কর্মদক্ষতা না, এইখানে নাম হচ্ছে গুণাঙ্ক, দক্ষতা গুণাঙ্ক বা ক্রিয়া গুণাঙ্ক বলে। আচ্ছা, আদর্শ তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা কত? আদর্শ তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা 100%। এটা কিন্তু হিমায়কের যদি আদর্শ হয় তার সেটা কত হবে সেটা আমরা পরে বুঝতে যাচ্ছি। এখন দেখো এই ক্রিয়া গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়, বিটা দিয়ে লিখলাম, গৃহীত তাপ বাই কৃতকার্য। গৃহীত তাপ যে তাপটা গ্রহণ করবে আর যত কার্য করতে হচ্ছে এদের অনুপাত। Q2 গ্রহণ করছে শীতল আধার থেকে, W কার্য করা হচ্ছে, তাহলে W মানে আবার Q1 মাইনাস Q2, তাহলে Q2 বাই Q1 মাইনাস Q2, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, 1 বাই Q2 দিয়ে ভাগ করে দিচ্ছি, Q1 বাই Q2 মাইনাস 1, এরকম ভাবে লিখতে পারো, Q1 বাই Q2 মাইনাস 1, উপরে নিচে Q2 দিয়ে ডিভাইড করে দিলে উপরে 1 হবে, নিচে Q1 বাই Q2 মাইনাস এখানে 1 হবে, এটা তুমি লিখতে পারো। ক্রিয়া গুণাঙ্ক বিটা। কখন ভালো ফ্রিজ আমরা বলবো? যে ফ্রিজ কারেন্ট লাগবে না চালাতে সেটাই ভালো ফ্রিজ। তাহলে যদি কৃতকার্য মানে এই যে W, বাইরের থেকে যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হচ্ছে সেটা যদি আমরা জিরো করি, মানে বিটার ভ্যালু কত, যদি এটা জিরো হয় তাহলে বিটার ভ্যালু অসীম, তাহলে ভালো ফ্রিজ মানে আদর্শ ফ্রিজের, ভালো ফ্রিজ বলতে এখানে আদর্শ, আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক অসীম। আদর্শ ইঞ্জিনের, তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা 100%, ওটা 100 আর এটা অসীম, ভুল হয় না জানো। তাহলে আদর্শ তো তখনই হবে যদি আমাদের ইলেকট্রিক সাপ্লাই না দিই, সেটাই আদর্শ আমরা বলবো আর কি। তার মানে তখন Q1 Q2 ইকুয়াল হয়ে যাবে আর কি, যত তাপ শীতল আধার থেকে নেবে পুরোটাই উষ্ণতা চলে যাবে। এটাও কি সম্ভব? এটাও সম্ভব না, বাহ্যিক কার্য ছাড়া তো এই তাপ এখানে পৌঁছাতেই পারবে না। তো Q1 আর Q2 কখনোই Q2 তাপ নিয়ে Q1 তাপ ছাড়তে পারবে না, মানে ইকুয়াল হতে পারবে না, এদিকে একটা কার্য করতেই হবে। তাহলে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করা হবে। আদর্শ হিমায়কের ক্ষেত্রে W0 মানে ইলেকট্রিক খরচ, এখানে আমি লিখে দিয়েছি দেখো ইলেকট্রিক খরচ, W0 মানে ইলেকট্রিক খরচ যদি না হইতো তাহলে বেস্ট ফ্রিজ হইতো, তার ক্রিয়া গুণাঙ্ক অসীম। সেই জন্য সুতরাং আদর্শ হিমায়কের দক্ষতা গুণাঙ্ক বা ক্রিয়া গুণাঙ্ক অসীম হবে। বাস হিমায়ক বিষয়ে এইটুকুই পড়া, এবং তাপ গতিবিদ্যা আমাদের এখানে শেষ হলো। হ্যাঁ, যে বিষয়গুলো পড়ানো হলো সেগুলো ভালো করে পড়বে, সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাপ গতিবিদ্যা শেষ, আমরা পরবর্তীতে পরের চ্যাপ্টার শুরু করে দেব নেক্সট ক্লাসে। বাড়িতে প্রবলেমগুলো করার চেষ্টা করো।